আমি নীলাম্বর চ্যাটার্জি, বয়স 50 হলো সবে। স্ত্রী গত হয়েছেন বছর দুয়েক আগে। একমাত্র ছেলে আমার এখন আমেরিকাতে থাকে। সে বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি ডালহাউসিতে জেনকিনসন অ্যান্ড সন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। আমার স্যালারি হিসেবে যে অঙ্কটা ব্যাংকে ঢোকে সেটাকে মন্দ বলা যায় না কোনো মতেই। স্ত্রী চলে যাওয়ার পর থেকে অফিস থেকে ফিরে বেশিরভাগ সময়টা আমি বই পড়েই কাটাই। টিভি দেখতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবে আমার একটা বাতিক আছে। রাসেল স্ট্রিটে যে রাসেল এক্সচেঞ্জ নামে যে অকশন হাউসটি আছে, প্রতি রোববার যার অকশন হয় বিভিন্ন জিনিসের, যার মধ্যে বহু অ্যান্টিক জিনিসও থাকে, সেইখানে আমি প্রতি রবিবার যাই এবং বেশিরভাগ সময় ছোটোখাটো সুন্দর জিনিস অকশনের মাধ্যমে কিনে নিয়ে আসি। আমি থাকি গড়পাড় রোডের একটি পুরনো বাড়িতে। বাড়িটি নাকি তৈরি করেছিল আমার পূর্বপুরুষ, যিনি ইংরেজদের সাথে নুনের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। বাড়িটি দোতলা এবং যেহেতু আমি একা থাকি সেহেতু একতলার 3টে ঘরই আমার পক্ষে যথেষ্ট। দোতলাটি বেশিরভাগ সময় বন্ধই থাকে, শুধু মাঝে মধ্যে ঝাড়পোছ করার জন্য খোলা হয়। আমার সাথে থাকে আমার সর্বক্ষণের সঙ্গী একটি ভৃত্য। রান্নাবান্না, ঘর মোছামুছি ইত্যাদি সবই করে। নাম তার বলাই। আজকাল যদিও কোনো চাকর পাওয়া যায় না, আজকাল চাকর পাওয়া বেশ কঠিন হয়ে গেছে, কারণ গ্রামাঞ্চলে অর্থের সংস্থান এখন বেশ ভালোই। তবে বলাই আমার সাথে প্রায় 40 বছর আছে। তার 3 কুলে কেউ আছে বলে শুনিনি, এবং তারই একমাত্র আমাকে বকুনি দেওয়ার রাইট আছে। একদিন হলো কি, রবিবার আমি অকশন হাউসে গেছি। সেখানে দেখলাম একটা অদ্ভুত জিনিস, একটি দেরাজ সাইজের মিশরীয় মমি। ওরা বলল ওটা নাকি ছিল এক অ্যাংলো সাহেবের কাছে, এবং অ্যাংলো সাহেবটি অস্ট্রেলিয়া চলে যাওয়ার জন্যে ওটি বিক্রি করে দিয়ে গেছে। মমিটি আমার খুব পছন্দ হলো। ওটা কিনতে গিয়ে একজন ভদ্রলোক সাথে বেশ কিছু দরাদরি হলো। শেষ অবধি আমি 5,000 টাকায় ওটা কিনতে সক্ষম হলাম। দরাদরিতে জিতে গিয়ে মনে বেশ ফুর্তি হলো এবং ওটা নিয়ে সোজা ট্যাক্সি করে বাড়ি ফিরলাম। আমার একতলায় 3টে ঘর, সে কথা তো আগেই বলেছি। তার মধ্যে প্রথম ঘরটিতে সোফা আর দেয়াল ভর্তি বইয়ের আলমারি। দ্বিতীয় ঘরটি বড় বড় শোকেস, কাঁচ দেওয়া, আর আমার শোয়ার জন্য একটি বড় খাটও আছে। এই ঘরটিতে অকশন থেকে যে বিভিন্ন জিনিসগুলো আমি কিনি সেগুলো সাজিয়ে রাখা হয়। আর তৃতীয় ঘরে থাকে বলাই, এবং এছাড়াও অন্যান্য সাংসারিক টুকিটাকি জিনিস, যেমন ফ্রিজ, মাইক্রোওভেন, মিক্সার ইত্যাদি। এই ঘরের সাথেই লাগোয়া একটি ছোট রান্নাঘর আছে, যেটা পুরোপুরি বলাইয়ের আন্ডারে। আর প্রথম 2টি ঘরের সাথে লাগানো আছে একটি কমন টয়লেট, যার এক সাইডে একটি দরজাও আছে জমাদার ঢোকার জন্যে। পুরোনো আমলের বাড়িতেও তাই আমার ঘরটি সংলগ্ন একটি রোয়াক আছে। বলাই ওই রোয়াকে টবে কয়েকটা ফুল গাছ লাগিয়েছে, যার আশেপাশে আমি প্রায়ই দেখতে পাই 2-3টে বিড়ালও শুয়ে থাকে। সুযোগ পেলেই তারা ঘরে ঢুকে রান্নাঘর থেকে মাছ চুরি করে, যার জন্য বলাই ওদের উপর খুবই বিরক্ত। মমিটি নিয়ে আসার পর কিন্তু আমি ওটিকে বাইরের ঘরেই রাখলাম, যাতে সবাই দেখতে পায়। মিশরীয় মমিটি কিনে আনার পর 4-5 দিন কেটে গেল। আমার মন বেশ খুশি খুশি এই মূল্যবান সংগ্রহের জন্যে। 5ম দিনে বলাই সকালবেলায় আমাকে ডাকছে, দাদাবাবু দাদাবাবু দেখে যান এইদিকে। আমি তড়িঘড়ি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি 3টে বিড়াল একসাথে মরে পড়ে আছে।
ব্যাপারটা দেখে আমার বেশ অবাকই লাগলো। কোনো রোগ ব্যাধিতে একটা মরতে পারে, কিন্তু তিনটে একসাথে কি করে মরল? যাই হোক, আমি পরে অফিস চলে গেলাম। সন্ধেবেলায় অফিস থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চা বিস্কুট নিয়ে সোফাতে বসলাম আর পড়ার জন্য একটা বইও নিলাম। রাত্রি তখন 8টা সাড়ে 8টা হবে। হঠাৎ শুনতে পেলাম বাড়ির কাছেই একটা শিয়াল ডেকে উঠল। আমি ভাবলাম, এই কলকাতা শহরে শিয়াল কোথা থেকে এলো? আমি বলাইকে বললাম, দেখ তো রাস্তায় কোনো শিয়াল ঘুরে বেড়াচ্ছে নাকি। বলাই দেখে এসে বলল, না তো দাদাবাবু, কয়েকটা কুকুর আছে বটে, কিন্তু আশেপাশে কোনো শিয়াল টিয়াল তো নেই। পরের দিন সন্ধ্যেবেলা থেকে আবার সব নর্মাল। আমি ভাবলাম আগের দিনের ঘটনাটা বোধহয় একটা বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু তারপরের দিন আমি শুতে যাব ভাবছি, সেই সময় আবার শেয়ালের ডাক। এবার যেন মনে হলো একটা নয়, 2-3টে। তারপরের দিন একটা চিঠি এলো, তাতে দিল্লির পোস্ট অফিসের স্ট্যাম্প মারা। চিঠিটা খুলে দেখলাম এক অদ্ভুত কাগজ, একটা তুলট কাগজের মতো কাগজ, তাতে অদ্ভুত সব ছবি। এইবার আমি একটু ভয় পেয়ে গেলাম। আমার একজন সহকর্মী এবং বন্ধু রজত চৌধুরী, তার সাথে ফোনে কথা বললাম ও তাকে একটিবার বাড়িতে আসার জন্য অনুরোধ করলাম। সে সন্ধ্যেবেলায় বাড়িতে এসেই বলল, কি বন্ধু, হঠাৎ জরুরি তলব যে? আমি তাকে মমিটা দেখালাম। মমিটাকে দেখেই সে চমকে উঠে বলল, এটাকে কোত্থেকে এনেছেন? আমি বললাম, অকশন হাউস থেকে। ও বলল, আপনি কি জানেন না এইসব মমির সাথে অনেক সময় অনেক ভয়ঙ্কর অভিশাপ যুক্ত থাকে? আমি বললাম, তার মানে? সে তখন বলল, আপনি তো এত বই পড়েন, মিশর সম্বন্ধে কোনো কিছুই পড়েননি? আমি বললাম, না চৌধুরী বাবু, আমার তো দেশের সাহিত্য নিয়েই উৎসাহ বেশি। উনি তখন বললেন, তার মানে আপনি মিশরের টুটানখামেনের মমির ঘটনার কথাও জানেন না? 1922 সালে টুটানখামেনের মমি উদ্ধার করেন লর্ড কার্নাভান আর হাওয়ার্ড কার্টার এবং আরও অনেকে ছিলেন এই টিমে। সেই মমি ছিল একমাত্র মমি যেটা গোটাগুটিভাবে উদ্ধার হয়েছিল 1000 বছর পর। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন? লর্ড কার্নাভান 1 মাসের মধ্যে কোনো এক অজানা অসুখে মারা গিয়েছিল। এমনকি তার কুকুরটিও, যেটি তখন ইংল্যান্ডে ছিল, সেটিও মারা গেছিল। এছাড়া দলের আরও 8 জন সদস্য অজানা অসুখে মারা যান। আমি তখন তাকে চিঠিটা দেখালাম। চিঠি দেখে উনি বললেন, এ তো মিশরের ভাষা হিরোগ্লিফিক্স বলে মনে হচ্ছে। সেই ভাষা পড়তে জানা লোক কিন্তু খুব কম আছে। উনি আরও বললেন, আমার পরামর্শ যদি শোনেন তাহলে শীঘ্র এটাকে বিদায় করার ব্যবস্থা করুন। আমি মনে মনে ভাবলাম, যত সব কুসংস্কার, আজকাল এইসব কেউ মানে নাকি? এদিকে সেই দিন রাত্রির বেলা হয়েছে কি, রাত 12টা নাগাদ হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দোতলার ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, ঠক 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 ঠক। আমি তখন বলাইকে ডাকলাম। বলাইও কিন্তু শব্দটা শুনেছে। বলাইকে বললাম, দেখ তো দোতলার ঘরে কোনো চোর টোর ঢুকেছে নাকি? আমি একটা শব্দ শুনতে পাচ্ছি। বলাই উপরের ঘরে টর্চ নিয়ে গেল, গিয়ে ঘর খুলে আলো জ্বালিয়ে দেখলো কেউ কোথাও নেই। তবে আওয়াজটা কিন্তু দরজা খোলার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। এদিকে হয়েছে কি, চিঠির পর চিঠি তো এসেই যাচ্ছে সেই অদ্ভুত লেখাতে। আরও 2 দিন পর রাত্রি 2টো নাগাদ শেয়ালের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল।
ঘর পুরো অন্ধকার। হঠাৎ আমি দেখলাম একটা বাচ্চা, যার মাথাটা ন্যাড়া এবং সাদা রঙের আলখাল্লার মধ্যে জামা পরা, সে যেন ঘরের মধ্যে হাওয়ায় ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে এবং মৃদুস্বরে বাচ্চাদের মতো হাসছে। ভাসতে ভাসতে ও বলাইয়ের ঘরের দিকেও চলে গেল। একটু পরে দেখি বলাই ছুটতে ছুটতে এসে কাঁপতে কাঁপতে আমার পায়ের উপর পড়ে গেল। ও বলল, ঘরে নিশ্চয়ই কোনো অশুভ আত্মা ঘুরে বেড়াচ্ছে, আপনি শিগগিরই একটা কোনো পুজো আচ্ছার ব্যবস্থা করুন। আমিও কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছি। মনে হলো যেন শরীরে জ্বর এসে গেছে। আমি বলাইকে বললাম, তুমি এই ঘরে শুয়ে পড়ো আর আলোগুলো সব জ্বালিয়ে রাখো। পরের দিন সকাল হতেই আমি রজত চৌধুরীর বাড়ির দিকে ছুটলাম। তাকে গিয়ে বিস্তারিত সব জানালাম। তাকে বললাম, মিশরীয় ভাষা পড়তে পারে এমন কেউ আছে কি কলকাতাতে? চৌধুরীবাবু তখন বললেন, আমি যতদূর জানি যাদবপুর ইউনিভার্সিটির ইতিহাস এর একজন অধ্যাপক আছেন, যিনি মিশরীয় সভ্যতার বিশেষজ্ঞ। নাম তার রফিকুল সত্তার। চলুন আমরা বরং চিঠিগুলো নিয়ে তার কাছেই যাই। তার সাথে বিশদে আলোচনা করলে তিনি নিশ্চয়ই এই চিঠিগুলোর বক্তব্য উদ্ধার করতে পারবেন। আমি চৌধুরীবাবুকে নিয়ে একটু খোঁজ খবর করে সোজা ওনার বাড়িতে পৌঁছালাম। ওনাকে দেখলাম প্রায় একজন মৌলবীর মতো মানুষ মাটিতে বসে কোরআন পড়ছেন। ওনাকে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম প্রফেসর সাহেব, বড় বিপদে পড়ে এসেছি, একটু যদি সাহায্য করেন। উনি বললেন, ওয়ালাইকুম সালাম। ওনাকে দেখে আমার বেশ ভালো মানুষ বলেই মনে হলো। ওনার ঘরে ঢুকে মেঝেতে শাড়ি দিয়ে গদি পাতা আছে ও তার উপরে একটি কার্পেট দেওয়া আছে। উনি বললেন, আপনাদের কি বিপদ আর আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? আমি তখন বিশদে সব বললাম। উনি তখন চিঠিগুলো দেখতে চাইলেন। উনি চিঠিগুলো দেখলেন ও একটা মোটা মতো বই নামিয়ে কিছু কনসাল্ট করলেন। আমি দেখলাম মুখটা তার থমথমে হয়ে গেল। চিঠিগুলোর মানে জানেন? আমি বললাম, না, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথম চিঠি দুটোর মানে হচ্ছে সাবধান। তারপরে চিঠিটার মানে হচ্ছে মৃত্যুদূত অপেক্ষা করছে। আর পরের চিঠিটার মানে হচ্ছে মরণ আসন্ন। উনি আরও বললেন, মিশরীয়দের আলোর দেবতা হচ্ছে বিড়াল। আপনার বাড়িতে বিড়াল মারা যাওয়া মানেই হচ্ছে ব্যাপারটা অশুভ, কারণ বিড়াল হচ্ছে তাদের আলোর দেবতা বাস্তেত। শিয়াল ডাকার মানে হচ্ছে মৃত্যুকে আহ্বান করা, কারণ শিয়াল হচ্ছে মৃত্যুর দেবতা আনুবিস। উপরের ঘরের থেকে যে আওয়াজটা আপনি শুনতে পেয়েছেন সেটি হচ্ছে মমিটির হেঁটে বেড়ানোর শব্দ, আর যে বাচ্চাটিকে আপনি দেখেছেন সেটি হচ্ছে এই বাচ্চাটির মমি করা হয়েছে তার আত্মা। উনি আরও বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই মমিটিকে আপনি বিদায় করুন অথবা ইজিপ্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এইসব শুনে তো আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি সোজা ট্যাক্সি নিয়ে চৌধুরীবাবুকে তার বাড়িতে নামিয়ে অকশন হাউসে গেলাম। গিয়ে ওদের মালিককে খুব রিকোয়েস্ট করলাম মমিটা ওরা ফেরত নিয়ে নেওয়ার জন্যে। আমি এও বললাম আমাকে কিন্তু পয়সা ফেরত দিতে হবে না, কিন্তু দেখলাম কোনো এক অজ্ঞাত কারণে উনি কিছুতেই ওটা ফেরত নিতে রাজি হলেন না। তাই বাধ্য হয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমি খবরের কাগজ খুলে দেখলাম যে একটি নামী ভ্রমণ সংস্থা
ট্যুরিস্টদের মিশর বেড়াতে নিয়ে যাচ্ছে। আমি তখন ওই ভ্রমণ সংস্থার ক্যামা স্ট্রিটের অফিসে গিয়ে দেখা করলাম। তাদেরকে অনুরোধ করলাম যে আমার এই জিনিসটা কায়রো নিয়ে গিয়ে ওখানকার মিউজিয়ামে হ্যান্ড ওভার করতে। ওরা তখন নানা রকম অজুহাত দেখাতে শুরু করলো। আমি বুঝতে পারলাম যে ওরা বেশি টাকার জন্যে বাহানা খুঁজছে। শেষমেশ ওরা 30,000 টাকার বিনিময়ে আমার কাজটা করে দিতে রাজি হলো। মমিটা ওদের হাতে হস্তান্তর করে আমি অনেকটাই নিশ্চিন্ত হলাম এবং যথাসময়ে ওরা টেলিফোন করে জানালো যে মমিটা ওরা কায়রো মিউজিয়ামে পৌঁছে দিয়েছে। এরপর আর কোনো রকম উপদ্রব হয়নি আমার বাড়িতে, আর আমিও কোনোদিন অকশন হাউসের ধারে কাছে যাইনি।